হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমরা এসে গেছি অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওতে আজকে আমরা জানব এই দেশের বিভিন্ন রকমের লোকনৃত্য সম্পর্কে এবং তাদেরকে কিভাবে আলাদা করে চেনা যায় সে সম্পর্কে আমরা জানবো, বা তাদের বিশেষ বৈশিষ্ট্যটা কী এবং এক্সাম রিলেটেড কোশ্চেনগুলো কী আসতে পারে বা কী কী হতে পারে সেগুলো সম্পর্কে আমরা ডিপলি আজকে পড়াশোনা করব। ঠিক আছে? তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ থাকলো। তোমরা এসো, সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা পাশে থাকলে আমাদের নিজেদের আগ্রহ বাড়বে, সবে তোমাদেরকে শিক্ষাদানের জন্য মোটিভেশন পাওয়া যাবে। তো দেরি করবো না, আজকে শুরু করতে চলেছি একটা স্ট্র্যাটেজিকের পার্ট, ফক ড্যান্স বা লোকনৃত্য। এভাবেই প্রতিটা যে সাব টপিক আছে সেই সাব টপিকগুলোর সিরিজ কিন্তু আমরা স্টার্ট করতে চলেছি আজকে থেকেই। আজকে আমরা প্রথম শুরু করবো এই ফক ডান্স দিয়ে। ঠিক আছে? এটা আমাদের প্রথম ক্লাস 1। আমরা এভাবেই বাকি ক্লাসগুলো নিয়ে আসতে থাকবো। তোমরা আমাদেরকে ফলো করতে থাকো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। সে লোকনৃত্য পর্ব। প্রথম প্রশ্নটা হচ্ছে, কোন লোকনৃত্যটি মূলত মহিলাদের দ্বারা মাথায় মাটির হাঁড়ি ভারসাম্য রেখে পরিবেশিত হয় এবং এটি মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলে জনপ্রিয়? মাটির হাঁড়ি, মাটকি, তাই না? তো অপশান আছে, দেখো, মাটকি নৃত্য আছে, জওয়ান নৃত্য আছে, ফগদি নৃত্য আছে, ঘুমর নৃত্য আছে। তো আমরা কথার মাধ্যমেই বুঝতে পারছি যে এটা কি মাটকি নৃত্য। তো উত্তরটা হয়ে যাবে অপশান নাম্বার এ, মাটকি নৃত্য। এবং এরপরে আমরা এর সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জানবো, এক্সট্রাগুলো জানবো। ঠিক আছে? মাটকিটা কি? ঠিক আছে, দেখছো এই যে মাথার উপরে মাটকি, মাথায় মটকা, মাটির হাঁড়ি নিয়ে আসে। তো মাটকি হলো মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলের লোকনৃত্য, যেখানে মহিলারা মাথায় মাটির হাঁড়ি বা মাটকি ভারসাম্য রেখে নাচ করেন। এটা সম্পর্কে আরেকটু জানাতে হচ্ছে, এটি দু প্রকার, মানে উপপ্রকারগুলো আরও দু প্রকার আছে। এটা আধা নামে এবং খাড়া নাচ নামে পরিচিত। মাটকি নৃত্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। অবশ্যই এটা প্রশ্ন এসে থাকে এরকমভাবে, যে কোন দেশে কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য। এই নৃত্যটি সাধারণত বিবাহ এবং জন্মদিনের একটা বিশেষ অনুষ্ঠানে পরিবেশিত হয়। নেক্সট প্রশ্নে যাব। বলছে, নিম্নলিখিত কোন লোকনৃত্যটি সর্পিল গতিবিধি, সাপের মতো সার্পেন্টাইন মুভমেন্টস এবং কালো রঙের ঘাগরা চলি পোশাকের জন্য পরিচিত এবং এটি ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ নামে এর তালিকায় স্থান পেয়েছে? অপশান কি আছে? ঘুমর আছে, কালবেলি আছে, লাবণী আছে, ভাবাই আছে। তখন উত্তর হবে, উত্তরটা হয়ে যাবে অপশান নাম্বার বি, কালবেলিয়া। ঠিক আছে? কালবেলিয়া হচ্ছে রাজস্থানের একটা উপজাতিদের মধ্যে বিখ্যাত নৃত্য, যা সাপ খেলার সাথে সম্পর্কিত। চার্মিং, এই সর্পেল গতি এবং কালো পোশাক এটিকে সাপের মতো দেখায় এবং এটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। কালবেলিয়া নাচের প্রধান বাদ্যযন্ত্র হলো পুঙ্গি বা বিন। বুঝেছেন? কালবেলিয়া নৃত্য রাজস্থানের লোকনৃত্য, যা সাপেরা নৃত্য নামেও পরিচিত। সাপ নিয়ে যেহেতু সব নামটা, সবগুলোই কিন্তু সাপ নিয়ে রিলেটেড থাকবে। নৃত্যশিল্পীরা ঐতিহ্যবাহী কালো পোশাকে রূপোর সুতোর কাজ করে এবং কাঁচের আয়নার নকশা ব্যবহার করেন। বুঝা গেছে? নেক্সট, ভারতের কোন রাজ্যে বৈশাখ মাসে ফসল ধরা উৎসব উদযাপনের সময় বিহু নৃত্য পরিবেশিত হয়? বিহু, বিহু, ঠিক আছে, কোন রাজ্যে দেখা যায়? বৈশাখ মাসে তো দেখা যায়। ঠিক আছে? কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা। তো উত্তরটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি, আসাম। ঠিক, বিহু নৃত্য আসাম রাজ্যের লোকনৃত্য, যা আসামের 3টি বিহু উৎসবের, বিশেষত বর্ষণের রঙ্গালী বিহু এর সাথে সম্পর্কিত। এটি দ্রুত পদক্ষেপ এবং হাতের দ্রুত সঞ্চালনের জন্য পরিচিত।
বিভিন্ন ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো ঢোল, পেপা, গগনা এবং তাল। বিহু আসামের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী লোকনৃত্য। রঙ্গালী বিহু উৎসবটি অসমীয়া নববর্ষের সূচনা চিহ্নিত করে। এই কোশ্চেনটা প্রচুর গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। বিহু নৃত্য এটা প্রতিটা এক্সাম পারপাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা সব এক্সামে প্রায় এসে থাকে। নেক্সট প্রশ্ন, ডান্ডিয়া রাস ভারতের কোন রাজ্যের লোকনৃত্য যা নবরাত্রি উৎসবের সময় পরিবেশিত হয় এবং এতে নৃত্যশিল্পীরা রঙিন লাঠি ব্যবহার করেন? ডান্ডিয়া, ঠিক আছে, ডান্ডিয়া। অপশান কি আছে? রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব। তো ডান্ডিয়া কোথায় দেখা যায়? আমাদের দেখা যায় গুজরাটে। বি গুজরাট, সি গুজরাট। দেখতে পাচ্ছ এই ছবিতে, ঠিক আছে, রঙিন লাঠি ব্যবহার করছে। ডান্ডিয়া আসলে গুজরাটের জনপ্রিয় লোকনৃত্য যা নবরাত্রির সময়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কখন? নবরাত্রির সময় দেবী দুর্গা এবং মহিষাসুরের মধ্যে যুদ্ধকে লাঠির মাধ্যমে প্রতীকীভাবে প্রদর্শন করে। ডান্ডিয়া রাসের অপর একটি জনপ্রিয় হলো গরভা, যা লাঠি ছাড়া হাতে তালি দিয়ে এবং মাটির পাত্রের চারপাশে গোল হয়ে নাচা হয়। এটা সম্পর্কে পরবর্তীতে প্রশ্ন আছে আমাদের, সেটা পরে দেখব। ডান্ডিয়া রাস গুজরাটের একটি উৎসব ভিত্তিক লোকনৃত্য। ডান্ডিয়া রাসের লাঠিগুলিকে দেবী দুর্গা তলোয়ারের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। নেক্সট প্রশ্ন, কোন লোকনৃত্যটি তার শৃঙ্গারী বা নির্গুণী ঘরানার জন্য পরিচিত এবং এটি মূলত মহারাষ্ট্রের নারী শিল্পীদের দ্বারা ঢোলকির তালে পরিবেশিত হয়? অপশন কি আছে? কথাকলি, লাবণী, ওড়িশি, ছৌ। ঠিক আছে, মহারাষ্ট্র বলেছে তাই না? তো এখানে মোটামুটি ওড়িশি হবে না, ছৌ হবে না, কথাকলি তো হবে না, তাহলে একটাই অপশন থাকে, অপশনটা হচ্ছে কি লাবণী। বোঝা গেল? লাবণী মহারাষ্ট্রের একটি প্রাণবন্ত লোকনৃত্য। এর শৃঙ্গারী লাবণী কামুক এবং নির্গুণী লাবণী দার্শনিক বিষয়বস্তু নিয়ে কাজ করে। এটি প্রধানত ঢোলকি নামক বাদ্যযন্ত্রের তালে দ্রুত লয়ে প্রদর্শিত হয়। লাবণীর শব্দটির অর্থ হচ্ছে লাবণ্য, যা সৌন্দর্য থেকে এসেছে। লাবণী মহারাষ্ট্রের লোকনৃত্য ও সঙ্গীত ঘরানা। এই নৃত্যটি সাধারণত 9 গজ লম্বা শাড়ি লুগাদে পরে প্রদর্শিত হয়। এটা ইম্পর্টেন্ট, 9 গজ লম্বা শাড়ি। নেক্সট প্রশ্ন, নভেম্বরে অনুষ্ঠিত কারাগা উৎসবের সময় তরবারি ও ঢাল নিয়ে একটি বিশেষ যুদ্ধ নৃত্য প্রদর্শিত হয়। এই কারাগা লোকনৃত্যটি কোন রাজ্যের? অপশান আছে কি কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু। উত্তরটা কি হয়ে যাবে? কর্ণাটক। ঠিক আছে, কারাগা কর্ণাটক। কারাগা হলো কর্ণাটকের একটি জনপ্রিয় লোকনৃত্য যা শক্তি দিবসের জন্য একটি ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়। এই উৎসবের অংশ হিসেবে এই নৃত্য পরিবেশিত হয়, যেখানে তরবারি ও ঢাল ব্যবহার করা হতে পারে। দ্রৌপদী দেবীর সম্মানে পালিত হয়। কারাগা নৃত্য কর্ণাটকের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় লোকনৃত্য। তামিলনাড়ুর অনুরূপ একটি নৃত্য হলো কারাগাট্টাম। নেক্সট প্রশ্ন, পাঞ্জাবের লোকনৃত্য ভাংড়া মূলত কোন উৎসবের সাথে সম্পর্কিত? ভাংড়া পাঞ্জাবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এখানে রাজ্যটা মেনশন করে দিয়েছে। ঠিক আছে, পাঞ্জাব। কিন্তু এখানে আমাদের জিজ্ঞেস করে যে ভাংড়া যে লোকনৃত্য আছে সেই লোকনৃত্যটা কোন রাজ্যের? তার উত্তরটা হচ্ছে আমাদেরকে পাঞ্জাব। তো এখন কোন উৎসবের সাথে সম্পর্কিত সেটা দেখে নেব। অপশন আছে দিওয়ালি, লোহড়ি, বৈশাখী ফসল তোলা উৎসব এবং হোলি। কোনটার সঙ্গে হবে? উত্তরটা হবে অপশন নাম্বার সি, বৈশাখী ফসল উৎসব। ঠিক আছে, তো ভাংড়া হলো পাঞ্জাবের একটি অত্যন্ত প্রাণবন্ত পরিচিত লোকনৃত্য যা ঐতিহ্যগতভাবে ফসল তোলা উৎসব বৈশাখের সময় আনন্দ প্রকাশ করতে প্রদর্শিত হয়। এখানে ছবিগুলোতে দেখতে পাচ্ছ, ঠিক আছে, পাঞ্জাবের ভাংড়া ড্যান্স। ভাংড়ার নারী সমকক্ষ নৃত্যকে গিদ্দা বলা হয়। এই যে গিদ্দাটাও কিন্তু এমন একটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট, যে গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য? তো এটাও কি হয়ে যাবে? এটাও পাঞ্জাবের লোকনৃত্য হয়ে যাবে। ভাংড়া পাঞ্জাবের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য, সে বুঝতেই পারলে। এই নৃত্যের প্রধান বাদ্যযন্ত্র হলো ঢোল। দেখবা যে ঢোল নিয়ে এরা
নৃত্য করে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন ভারতের কোন লোকনৃত্যটি মহিলারা মাথা ঢেকে এবং দীর্ঘ ঘাগরা করে চক্রাকারে ঘুরে ঘুরে নাচে, যা রাজস্থানের ভিল উপজাতির উৎপত্তি? তো কি বলেছে যে ঘুরে ঘুরে নাচে, তাই না? ঘুরে ঘুরে নাচে। তো ঘুরে ঘুরে নাচে কি আছে অপশান? ঘুমর, গরবা, ডান্ডিয়া, তেরাতালি। তো উত্তরটা হয়ে যাবে কিন্তু আমাদের ঘুমর। ঠিক আছে, রাজস্থানের ভিল উপজাতি ঘুমর হয়ে যাবে। ঘুমর হচ্ছে কি রাজস্থানের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটি মূলত ভিল উপজাতির দ্বারা দেবী সরস্বতীর পুজো হিসেবে শুরু হয়েছিল, যা পরে রাজপুত রাজকীয় মহিলারা গ্রহণ করেন। এর প্রধান বৈশিষ্ট্য হলো মহিলাদের ঘোমটা দিয়ে ঘাগড়া পরে চক্রাকারে ঘোরা বা পাক খাওয়া। ঠিক আছে, এই যে ছবিতে দেখতেই পাচ্ছ তোমরা, এটা আইডেন্টিফাই করে নিতে পারছো না, নিজেদের মধ্যে কল্পনা করে এটা মনে রাখো। ঘুমর শব্দটা এসছে রাজস্থানী শব্দ ঘুমনা থেকে, যার অর্থ হচ্ছে ঘোরা বা পাক খাওয়া। ঘুমর রাজস্থানী মহিলাদের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটা মহিলাদের মধ্যে বেশি প্রচলিত। এই নৃত্যটি রাজস্থানের রাজ্য নৃত্য হিসেবেও পরিচিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ছৌ নৃত্য মূলত ভারতের 3টি রাজ্য, যেমন উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কোন অঞ্চলগুলির সাথে যুক্ত? কি আছে অপশান? পুরী, রাঁচি, মালদা। ঠিক আছে, ময়ূরভঞ্জ, সরাইকেলা, পুরুলিয়া, কটক, জামশেদপুর, মুর্শিদাবাদ, সম্বলপুর, বোকারো আর বাঁকুড়া। তো জানো যে ছৌ নৃত্য আমাদের মূলত ওই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখো, ঠিক আছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ছৌ নৃত্যটা আমাদের ওই পুরুলিয়া জেলাতেই পরে পাওয়া যায়। বুঝলো? তাহলে এখানে পুরুলিয়া বলতে শুধু একটাই অপশানই আছে, অপশান নাম্বার বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার ময়ূরভঞ্জে দেখা যায়, ঝাড়খণ্ডের সেরাইকেলাতে দেখা যায়, আর পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে দেখা যায়। বুঝেছি? তাহলে অপশান নাম্বার বি উত্তরটা হয়ে গেল। ছৌ নৃত্য প্রধান শৈলী রয়েছে তিনটি ভিন্ন হচ্ছে ময়ূরভঞ্জ একটু দেখলাম উড়িষ্যাতে, সেরাইকেলা ঝাড়খণ্ডে, পুরুলিয়ার পশ্চিমবঙ্গে দেখা যায়। ঠিক আছে, এই যে ছৌ নাচ দেখতে পাচ্ছ, ছৌ নাচের কিন্তু বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। সেরাইকেলা এবং পুরুলিয়া ছৌতে মুখোশ ব্যবহার করা হয়, কিন্তু ময়ূরভঞ্জ ছৌতে মুখোশ ব্যবহার করা হয় না। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। ছৌ নাচের কিন্তু মেন যেটা গুরুত্বপূর্ণ যেটা বলতে পারো সেটা হচ্ছে কি তাদের মুখোশ। সুন্দর একটা মুখোশ তারা পরে পরিধান করে নৃত্য করে। কিন্তু ময়ূরভঞ্জের ক্ষেত্রে দেখা যাবে কিন্তু এই নৃত্যটা কিন্তু নেই। হয়তো সব কিছুই একই রকম আছে, কিন্তু তোমার মুখোশটা কিন্তু তারা ব্যবহার করে না। ছৌ নৃত্য পূর্ব ভারতের একটি ঐতিহ্যবাহী মার্শাল ফোক ডান্স হিসাবে পরিচিত। এখানে বলতে পারো যে প্রশ্নটা এরকম আসতে পারে যে মানে কয়েকটা ডান্সের নাম দিয়ে দিল, সেই ডান্সের নামের মধ্যে হয়তো বলতে পারে যে কোনটা মার্শাল ফোক ডান্স হিসেবে পরিচিত। মার্শাল, তাহলে আমাদের কী হবে? অপশানটা কিন্তু সবসময় ছৌ নৃত্য হয়ে যাবে। ছৌ নৃত্য কেন মার্শাল ফোক ডান্স বলছি? যে এটা সামরিক কলা এবং উপজাতীয় ঐতিহ্যের মিশ্রণে তৈরি একটি নৃত্য ছিল, যা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে। নেক্সট প্রশ্ন, রফ। ঠিক আছে, রফ নৃত্য ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লোকনৃত্য, যা বসন্তকালে এবং ঈদ ও রমজানের সময় নারীরা দুটি শাড়িতে মুখোমুখি দাঁড়িয়ে পরিবেশন করে? ঠিক আছে, অপশান কি আছে? লাদাখ, জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। এখানে কিন্তু বলে দিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল, সেক্ষেত্রে আমরা দিতে পারবো যে এখানে মোটামুটি হিমাচল প্রদেশ বাদ হয়ে যাচ্ছে, উত্তরাখণ্ড বাদ হয়ে যাচ্ছে, কারণ এগুলো রাজ্য। তাহলে এই লাদাখ এবং জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে দেখতে হবে। এখানে দেখা যাবে কিন্তু রফ, যেটা মেয়েদের মধ্যে দেখা যায় এবং তারা কী করে দুটো শাড়িতে মুখোমুখি দাঁড়িয়ে পরিবেশন করে। তো অপশানটা হয়ে যাবে কিন্তু উত্তরটা আমাদের কিন্তু বি অপশানের উত্তরটা হয়ে যাবে, জম্মু অ্যান্ড কাশ্মীরে দেখা যায়। ঠিক আছে, যে জম্মু অ্যান্ড কাশ্মীরের একটি জনপ্রিয় লোকনৃত্য, যা মূলত কাশ্মীর উপত্যকার মহিলাদের দ্বারা বসন্তের আগমন এবং ঈদ উল ফিতরের মতো শুভ অনুষ্ঠানে পরিবেশিত হয়। এর প্রধান বৈশিষ্ট্য হলো চাকরি নামক সাধারণ পদ সঞ্চালন। ঠিক আছে, এই যে তারা শাড়িতে দাঁড়িয়ে আছে, শাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তারা
নৃত্য পরিবেশন করে। এই নৃত্যে নারীরা ঐতিহ্যবাহী পোশাক ফেরান পরে এবং মাথা ঢেকে কাসাবা পরিধান করে। ঠিক আছে, এই যে মাথায় ঢাকা আছে এটা হচ্ছে কাসাবা, আর যেটা পড়ছে আছে সেটা হচ্ছে ফেরান। রব জম্মু ও কাশ্মীরের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। নৃত্যশিল্পীরা গান গাইতে গাইতে ছন্দবদ্ধ পদক্ষেপে সামনে পিছনে তুলতে থাকেন। ঠিক আছে, তোমরা হয়তো প্রায় সোশ্যাল মিডিয়াতে এইসব ইন্টারেস্টিং এটা ডান্সটা দেখিয়ে থাকবে। হ্যাঁ, নেক্সট প্রশ্নে যাব। বিহারের জনপ্রিয় লোকনৃত্য জারজটিন কোন ঋতুর সাথে সম্পর্কিত এবং এটি সাধারণত কাদের প্রেম কাহিনী চিত্রিত করে? এখানে কিন্তু আগের মতোই প্রশ্নটার মতো বলেই দিয়েছে যে জারজটিন, তাই না? কোথায়? বিহারে। প্রশ্ন এভাবেই আসে যে জারজটিন যে লোকনৃত্য আছে সেটা কোন রাজ্যে দেখা যায়। আমাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আমরা আজ এখানে কিন্তু সব কিছুই জেনে যাব। কোন ঋতুর সাথে সম্পর্কিত বলেছে এবং সাধারণত কাদের প্রেম কাহিনী হিসাবে বলেছে? শরৎকাল রাধা ও কৃষ্ণর, বর্ষাকাল জাট ও জটিন, বসন্তকাল শিব ও পার্বতী, শীতকাল রাম ও সীতা। তো উত্তরটা হয়ে যাবে কি, যেহেতু জাট জটিন বলেছে তার জন্য আমাদের কী হবে, জাট জটিন হয়ে যাবে। এখান থেকে আমরা সুবিধা পাচ্ছি। তাহলে আমাদের যে ঋতুটা আছে সেটা কী হবে, অবশ্যই বর্ষাকাল হয়ে যাবে। ঠিক আছে, আর দেখো জাট জটিন হলো উত্তর বিহারের মিথিলা এবং কোশি অঞ্চলের একটি লোকনৃত্য, জনপ্রিয় লোকনৃত্য যা বর্ষাকালে পরিবেশিত হয় এবং এতে জাট ও জটিন নামক দুই প্রেমিকের বিচ্ছেদ ও প্রেমকে তুলে ধরা হয়। এই নৃত্যটি সমাজের দারিদ্র্য, প্রেম, দুঃখ এবং সংঘাতের মতো বিভিন্ন সামাজিক বিষয়বস্তু নিয়েও আলোকপাত করে। জাট জটিন বিহারের একটি সামাজিক বিষয়ক লোকনৃত্য। অবিবাহিত মেয়েরা এই নৃত্য পরিবেশন করে থাকে। নেক্সট প্রশ্নতে যাব। বিশ্বের সবচেয়ে বড় লোকনৃত্য হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া নাতি নৃত্য ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তোমরা এটা স্টার মার্ক করে রেখে দাও, ভালো করে পড়ো। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নাতি যেটা আছে ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে, তাই না? তো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কোন রাজ্যের? এটা উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ। তো কোনটা উত্তর হয়ে যাবে? উত্তরটা হিসেবে কিন্তু আমাদের এই হিমাচল প্রদেশের নাতি দেখা যায়। ঠিক আছে, নাটি হিমাচল প্রদেশের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য যা কুল্লু, সিমলা, মান্ডি এবং সিরমৌর জেলায় বেশি প্রচলিত হয়। এর ধীর গতিতে শুরু হয়ে দ্রুত লয়ে পরিণত হওয়ার ছন্দ খুব বিখ্যাত এবং এটি বিশ্বের বৃহত্তম লোকনৃত্য হিসেবেও রেকর্ড অর্জন করেছে। বৃহত্তম লোকনৃত্য। এই নৃত্যে ঢোলক, সানাই, কর্নাল এবং রণসিংহার মতো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। নাটি হিমাচল প্রদেশের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটি মূলত মণ্ডলী তৈরি করে আনন্দের বহিঃপ্রকাশে পরিবেশ দেয়। একসঙ্গে মণ্ডলী করে আছে এবং তারা নাচ গান করছে। নেক্সট প্রশ্ন। ধিমসা। ধিমসা কোন রাজ্যের উপজাতীয় লোকনৃত্য যা প্রধানত অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সীমান্তবর্তী অঞ্চলে পোরার ডুল্লু নামেও পরিচিত? ঠিক আছে, এখানে কিন্তু বলে দিয়েছে যে ধিমসা একটা তোমার কি লোকনৃত্য, সেটা কিন্তু আবার পোরাডুলু মানে একই রকম, নামটা কিন্তু আলাদা, কিন্তু পোরাডুলুটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে এবং উড়িষ্যার সীমান্ত অঞ্চলে কিন্তু পোরাডুলি নামে পরিচিত। তবে ধিমসাটা কোথায় দেখা যায়? অন্ধ্রপ্রদেশে, তেলেঙ্গানাতে, কর্ণাটকে, ছত্তিশগড়ে। তো কোনটা উত্তর হয়ে যাবে? অপশন নাম্বার এ, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এই অন্ধ্রপ্রদেশে ধিমসা হল অন্ধ্রপ্রদেশের উপজাতীয় লোকনৃত্য যা প্রধানত অ্যারাগো ভ্যালির উপজাতির দ্বারা পরিচিত হয়। এটি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং বিভাগে দলবদ্ধ হয়ে পরিচিত হয়। এটি বিশাখাপত্তনমের আরাকো উপত্যকার প্রায় 15 থেকে 20 জন নারীদের একটি দল দ্বারা পরিচিত হয়। ধিমসা অন্ধ্রপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ উপজাতীয় লোকনৃত্য। এই নৃত্যের মাধ্যমে উপজাতির মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব বার্তা দেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন।
পশ্চিমবঙ্গের লোকনাট্য ও নৃত্যশৈলী যেমন গম্ভীরা, ধালি এবং যাত্রা কোন অঞ্চলে ঐতিহ্য বহন করে? কি আছে? মালদা এবং মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, দার্জিলিং ও জলপাইগুড়ি। এটার উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, মালদা এবং মুর্শিদাবাদ। দেখো কি বলছে, যে গম্ভীরা মূলত পশ্চিমবঙ্গের মালদা জেলায় জনপ্রিয়, যা শিবের উপাসনা এবং সাজ পরিবেশন তৈরি। ধালি এবং যাত্রা হলো পশ্চিমবঙ্গের অন্যান্য জনপ্রিয় লোকনৃত্য ও নৃত্যশৈলী, যা ওই অঞ্চলের ঐতিহ্যকে তুলে ধরে। গম্ভীরা নাচের মাধ্যমে সামাজিক সমস্যা এবং হাস্যরস তুলে ধরা হয়। গম্ভীরা পশ্চিমবঙ্গের একটি মুখোশ নৃত্য ও লোকনৃত্য, মুখোশ পরে থাকবে, ঠিক আছে, লোকনৃত্য। যাত্রা পশ্চিমবঙ্গে অত্যন্ত জনপ্রিয় একটা লোকনাট্য রূপ। নেক্সট প্রশ্ন, গরবা এবং ডান্ডিয়া রাস নৃত্যের মধ্যে প্রধান পার্থক্য কি? একটু আগে দেখলাম গরবা। গরবাটা কি? গরবা হচ্ছে তোমার হাত দিয়ে তালি মারে, আর ডান্ডিয়াটা কি? ডান্ডিয়া লাঠি দিয়ে খেলে, তাই না? তো দেখো কি আছে, অপশানগুলো আছে গরবা পুরুষদের নৃত্য, ডান্ডিয়া মহিলাদের নৃত্য, গরবায় লাঠি ব্যবহার করা হয়, ডান্ডিয়াতে হাত তালি দেওয়া হয়, গরবা প্রতিমা চারপাশে হাততালি দিয়ে নাচা হয়, ডান্ডিয়ায় লাঠি নৃত্য, আর কি হচ্ছে গরবা মহারাষ্ট্রের, ডান্ডিয়া গুজরাতের। তো এখানকার মধ্যে অপশানগুলোর মধ্যে উত্তরটাও কিন্তু হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি। গরবা বলছে কি, যে প্রদীপ বা প্রতিমার চারপাশে হাততালি দিয়ে নাচা হয় এবং ডান্ডিয়া লাঠি নৃত্য দিয়ে নাচা হয়, ঠিক আছে। যেখানে রিভার্স দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কি গরবা, গরবাতে তারা হাততালি বাজিয়ে নৃত্য পরিবেশন করছে, এবং এখানে দেশের ডান্ডিয়া লাঠি, ছোট একটা লাঠি নিয়ে তারা নৃত্য পরিবেশন করছে। আচ্ছা, কি দুটি নৃত্য গুজরাতের, ঠিক আছে, এখানে রাজস্থানে দেওয়া ছিল, এখানে যে একটা একটা মহারাষ্ট্র, একটা গুজরাট দেওয়া ছিল কি না? তো আমাদের কিন্তু কি হবে, দুটোই কিন্তু আমাদের গুজরাতের হয়ে যাবে। এটা কখন হয়? এটা নবরাত্রির সময় হয়। তবে গরবা হলো দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে হাততালি দিয়ে গর্ভদ্বীপ বলছে, যেটা কি, যে মাটির পাত্রের মধ্যে প্রদীপ বা প্রতিমা, এর চারপাশে বৃত্তাকারে নাচা হয়। অন্যদিকে ডান্ডিয়া রাসে কি হয়, যে রঙিন লাঠি ব্যবহার করে দ্রুত ছন্দে নাচা হয়। গর্বা শব্দটি সংস্কৃত শব্দ গর্ভ থেকে যার অর্থ হচ্ছে গর্ভাশয় বা জীবন। গরবা এবং ডান্ডিয়া রাস উভয়ই গুজরাতের নবরাত্রি উৎসবের অংশ। ডান্ডিয়া রাসে সাধারণত দ্রুত এবং শক্তিশালী ছন্দ থাকে, যেখানে গরবা ধীর এবং আরও ভক্তিমূলক হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কেরালার কোন লোকনৃত্যকে মোহিনী নৃত্য বলা হয়? ডান্স অফ এনচ্যান্ট্রেস, এবং এটি প্রধানত মহিলাদের দ্বারা প্রদর্শিত হয়। অপশান কি আছে? কথাকলি, মোহিনীঅট্টম, থুল্লাল, থেয়াম। তো তোমরা নাম শুনে হয়তো বলতে পারছো যে মোহিনী নৃত্য, তাহলে কি হবে? মোহিনীঅট্টম। অপশান নাম্বার কি হবে? বি, এটা উত্তর হয়ে যাবে। দেখো, মোহিনীঅট্টম কেরালাতে ধ্রুপদী একক নৃত্য ছিল, যা মোহিনী অর্থাৎ বিষ্ণুর নারী অবতারের নামে নামকরণ করা হয়েছে। এটি লাস্য শৈলীর সাথে সম্পর্কিত এবং কোমল ও লাবণ্যময় গতির জন্য পরিচিত। যদিও এটি একটি ধ্রুপদী নৃত্য, ঠিক আছে, ধ্রুপদী মানে ক্লাসিক্যাল ডান্স, এর জনপ্রিয়তা এটিকে কেরালার সংস্কৃতির একটি মৌলিক অংশ করে তুলেছে, যা অনেক লোকনৃত্যের সাথে তুলনীয়। এই নৃত্যে সাদা বা অফ হোয়াইট রঙের শাড়ি এবং সোনার বর্ডার ব্যবহার করা হয়, ঠিক আছে। ছবিতে দেখতে পাচ্ছ সাদা রঙের শাড়ি, তার সঙ্গে সোনার রঙের একটু কি হয়, বর্ডার দেওয়া থাকে। মোহিনীঅট্টম কেরালা রাজ্যের একটি ধ্রুপদী নৃত্যশিল্পী শৈলী। মোহিনীঅট্টমের প্রধান বাদ্যযন্ত্র হচ্ছে এডাক্কা এবং মৃদঙ্গম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে যক্ষগণ বা যক্ষগানা নামে একটি ঐতিহ্যবাহী লোকনাট্য ও নৃত্যশৈলী পরিচিত, যা মহাকাব্য ও পুরাণের গল্পগুলিকে উপস্থাপন করে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যক্ষগানা বা যক্ষগণ যেটা আছে, সেটা কোন রাজ্যে আছে, এবং এটা কিন্তু দেখো কি বলে, যে মহাকাব্য ও পুরাণের গল্পগুলিকে কিন্তু উপস্থাপন করে, ঠিক আছে। এই যে একটা নৃত্য, যেটা মহাকাব্য আর পুরাণকে কী করে, গল্পগুলো উপস্থাপন করে থাকে। উত্তরটা অপশানগুলো কী আছে? তেলেঙ্গানা আছে, মহারাষ্ট্র আছে,
অন্ধ্রপ্রদেশ আছে, কর্ণাটক আছে। তো উত্তরটা কোনটা হবে? উত্তরটা কিন্তু অপশন নাম্বার ডি, কর্ণাটক। যক্ষগান বা ইয়াক্ষগান কর্ণাটকের একটি ঐতিহ্যবাহী লোকনাট্য, যা গান, নৃত্য এবং সংলাপ, পোশাক এবং মেকআপের সংমিশ্রণে তৈরি। এটি মহাকাব্য যেমন রামায়ণ, মহাভারত এবং পুরাণের কাহিনী চিত্রিত করে। যক্ষগানের পোশাক ও মেকআপ খুবই জাঁকজমকপূর্ণ এবং রঙিন হয়, সেটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ। ঠিক আছে, পোশাক আর মেকআপটা কি খুবই জাঁকজমকপূর্ণ হয়ে আছে একেবারে। যক্ষগান কর্ণাটকের একটি জনপ্রিয় লোকনাট্য রূপ। এই নৃত্যশৈলী কিন্তু গানের নৃত্য হিসাবেও বর্ণনা করা হয়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, গানের নৃত্য। নেক্সট প্রশ্ন, ছত্তিশগড়ের পান্থি বা পানহি নৃত্যটি কোন সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যা তাদের আধ্যাত্মিক গুরু ঘাসে দাসের জন্মবার্ষিকীতে পরিবেশিত হয়? ছত্তিশগড়ের পান্থি কি আছে? গন্ড উপজাতি, ওড়া উপজাতি, সতনামী উপজাতি বা সম্প্রদায়, মরিয়া উপজাতি, কোনটা হবে? তো উত্তরটা হচ্ছে আমাদের কি অপশন নাম্বার সি, সতনামী সম্প্রদায়। পানহি হলো নৃত্য হলো ছত্তিশগড়ের সতনামী সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় নৃত্য। এটি তাদের আধ্যাত্মিক নেতা গুরু ঘাসে দাসের জন্মবার্ষিকীতে পরিবেশিত হয় এবং এতে গোল হয়ে ঘুরে ঘুরে নাচা হয়। ঠিক আছে, এই নৃত্যের মাধ্যমে সতনামী তাদের ধর্মীয় নীতি ও জীবন দর্শন তুলে ধরে। পান্থি ছত্তিশগড়ের সতনামী লোক সম্প্রদায়ের লোকনৃত্য। এখানের যে মেন এক্সট্রা ফ্যাক্ট আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলেছে, যে নৃত্যশিল্পীরা কি বলেছে, প্রায় পিরামিড তৈরি করে, যা বা মানব স্তম্ভ তৈরি করে। এই যে দেখছো, তারা কি হয়, একে অপরের উপরে ঘাড়ে চেপে চেপে কি করে একটা স্তম্ভ তৈরি করে ফেলে। এটা কিন্তু এটার খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এই স্তম্ভ বা পিরামিড তৈরি করে কোন নৃত্যতে দেখা যায়, সেটা কি হয়, পানহি বা পান্থি। সেটা কোথায়? ছত্তিশগড়ে সতনামী সম্প্রদায়ের মধ্যে কিন্তু দেখা যায়। নেক্সট প্রশ্ন, ধামাল ধামাল নৃত্য ভারতের কোন রাজ্যের একটি প্রাচীন লোকনৃত্য, যা বিশেষ করে হোলি উৎসব এবং বসন্তের সময় পরিবেশিত হয়? ধামাল কোথায় দেখা যায়? হরিয়ানা, গুজরাট, উড়িষ্যা, বিহার। তো উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে কিন্তু আমাদের হরিয়ানা। বুঝা গেছে? তো ধামাল হরিয়ানার একটি জনপ্রিয় নৃত্য এবং প্রাচীন লোকনৃত্য, যা বসন্ত ঋতু বিশেষ করে হোলি উৎসবের সময় পরিচিত হয়। এটি যুদ্ধের স্মৃতি এবং ফসল তোলার আনন্দকে প্রতিফলিত করে। ধামাল নৃত্যকে চন্দ্র মাস ফাল্গুন এর সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। ধামাল একটি হরিয়ানার ঐতিহ্যবাহী লোকনৃত্য। এই নৃত্যটি মূলত পুরুষদের দ্বারা পরিবেশিত হয়। ঠিক আছে, বিহারের কোন লোকনৃত্যটিকে মহিলারা মাথায় ছিদ্রযুক্ত মাটির হাঁড়ি, পারফোরেটেড পটস ও প্রদীপ নিয়ে নৃত্য পরিবেশন করেন, যা দেবী দুর্গাকে উৎসর্গিত? বিহারে দেখা যায় এবং কী করে মহিলারা করে, তাদের মাথায় কী করে ছিদ্রযুক্ত মাটির হাঁড়ি কিন্তু নিয়ে পারফর্ম করে বা পরিবেশন করে। অপশান কি আছে? জার্জটিন, পাইকা, ঝিঝিয়া, শহর খেলানো। তত্ত্বটা কি হবে? ঝিঝিয়া। ঝিঝিয়া হলো উত্তর বিহারের মিথিলা অঞ্চলের একটি আনুষ্ঠানিক লোকনৃত্য, যা দুর্গাপুজো ও দশেরার সময় পরিবেশিত হয়। এতে মহিলারা মাথায় মাটির ছিদ্রযুক্ত হাঁড়ি বা প্রদীপ নিয়ে নাচ করেন। এই নৃত্যটি দেবী দুর্গা ভৈরবীকে উৎসর্গিত করা হয়। ঝিঝিয়া বিহারের মহিলাদের একটি ঐতিহ্যবাহী আচারভিত্তিক নৃত্য। এই নাচের মাধ্যমে অবশুভ শক্তিকে দূর করার প্রার্থনা করা হয়ে থাকে। নেক্সট, উড়িষ্যার কোন লোকনৃত্যটির নাম ঘোড়া নৃত্য, হর্স ড্যান্স, এবং এতে নৃত্যশিল্পীরা ঘোড়ার মতো কাঠামোর মধ্যে প্রবেশ করে নৃত্য পরিবেশন করে? কি অপশান আছে? ছৌ, ঘুমরা, পাইকা, ঘোড়া নাচ। তো দেখতেই পাচ্ছ ঘোড়া নৃত্য কিসে হবে? ঘোড়া নাচে হবে। অপশন নাম্বার ডি উত্তর, ঘোড়া নাচ। তাহলে ঘোড়া নাচ বা ঘোড়া নৃত্য হলো উড়িষ্যার একটি জনপ্রিয় লোকনৃত্য, যেখানে একটি পুরুষ নৃত্যশিল্পী একটি সজ্জিত কৃত্রিম ঘোড়ার কাঠামো ও কোমরে বেঁধে নাচেন। এই নৃত্যটি সাধারণত চৈত্র মাসে পরিবেশিত হয়। ছবি দেখে বুঝতে পারছো, ঠিক আছে, একটা লোক মানুষ
ঘোড়ার কাঠামো তৈরি করে নৃত্য পরিবেশন করে। এটা একটি পুতুল নাচ, ডামি হর্স ডান্স ধরে নৃত্যশিল্পী, হ্যাঁ, একটা পুতুলের মতো জিনিসটাকে নিয়ে সে নাচ করছে। ঘোড়া নাচ উড়িষ্যার একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এই নৃত্যটি প্রধানত কোস্টাল উড়িষ্যার পারফরমেন্স। এটা খুব একটু ইম্পর্টেন্ট না। তারপরে এসো, জম্মু ও কাশ্মীরের দামাল নৃত্যটি কোন উপজাতির মধ্যে পুরুষদের দ্বারা প্রদর্শিত হয় এবং এতে একটি লম্বা পতাকা ব্যবহার করা হয়। একটু আগে দেখলাম আমরা কি ধামাল দেখলাম, যেটা হরিয়ানায় ছিল। এটা কিন্তু হবে ধামাল বা ধামাল দেওয়া আছে। তো কোন উপজাতির মধ্যে দেখা যায়? ঠিক আছে, জম্মু কাশ্মীরে দেখা যায় গুজ্জার, বকরওয়াল, অট্টাওয়াল, অট্টাওয়াল আর রৌফ উপজাতি। কোনটা দেখা যায়? দেখা যায় আমাদের অপশন নম্বর ডি, রৌফ বা অট্টাল উপজাতির মধ্যে এই ধামালটা কিন্তু দেখা যায়। দামানিত কাশ্মীর অট্টাল উপজাতির পুরুষদের দ্বারা বিশেষ পোশাক পরে এবং এটি লম্বা পতাকা নিয়ে পরিবেশিত হয়। এটি সমাধান করা হয়। ঠিক আছে, নৃত্যশিল্পীরা একটি বৃত্ত তৈরি করে নাচেন এবং কোরাসে গান গায়। দামাল জম্মু ও কাশ্মীরের লোকনৃত্য। এই নৃত্য বাদ্যযন্ত্রকে নাগারা বা দুমা বলা হয়। আসামের বিহু নৃত্যে ভারতে এক ধরনের বাঁশি তৈরি বাদ্যযন্ত্রের নাম কি? আসামের বিহু নৃত্যে ভারতে এক ধরনের বাঁশের তৈরি বাদ্যযন্ত্রের নাম কি, যা চোয়ালের মধ্যে ধরে বাজানো হয় এবং এর শব্দ মানুষের মধ্যে বিষাদের সৃষ্টি করে? যখন পড়েছিলাম তখন বিহুটা যখন পড়লাম তখন দেখলাম কি ওতে একটা বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। সে বাদ্যযন্ত্রটা কিন্তু কি ছিল? এখানে দেওয়া আছে গগনা। ঠিক আছে? এই গগনাটা কিন্তু কি হয়? এই বাঁশের তৈরি হয় বাদ্যযন্ত্র। বুঝলে? ঠিক আছে? যে গগনা কি বিহু নৃত্য হয়তো হয় আর বাঁশের তৈরি। এই যে ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে? পেপাটা কি? পেপা হলো মহিষের শিং দিয়ে তৈরি এক ধরনের ট্রাম্পেট, যা বিহু নৃত্যে ব্যবহৃত হয়। বুঝা গেল? তো এটা গগনা দেখলাম, পেপাটা হচ্ছে মহিষের তৈরি ট্রাম্পেট, এক ধরনের ট্রাম্পেট। গগনা বিহু উৎসবের সঙ্গে সম্পৃক্ত বাদ্যযন্ত্র হলো। বিহু নাচের মূল বাদ্যযন্ত্র হলো ঢোল, যা ছন্দ নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন, গুজরাতের কোন লোকনৃত্যটি প্রধানত মহিলাদের দ্বারা জলের কলসি বা বালতি নিয়ে পরিবেশন করা হয়, যেখানে ভারসাম্যের উপর জোর দেওয়া হয়? কি আছে তাহলে অপশানস? গরবা, ডান্ডিয়া রাস, টিপ্পানি, ভাভাই। ঠিক আছে, গরবা দেখলাম হাততালি দিয়ে বাজানো মানে ডান্স করে, ডান্ডিয়াতে লাঠি নিয়ে রং বেরঙের লাঠি নিয়ে, তারপরে আছে কি টিপ্পানি আছে, ভাবাই আছে। তো আমাদের উত্তরটা কিন্তু হয়েছে, কিন্তু আমাদের এখানে ভাবাই হয়েছে উত্তরটা। ভাবাই নৃত্য গুজরাট ও রাজস্থানের জনপ্রিয় লোকনৃত্য, যেখানে মহিলারা মাথায় একাধিক মাটির কলসি বা জল ভরা ভাঁড়ে ভারসাম্য রেখে দ্রুত গতিতে ঘুরতে ঘুরতে নাচ করেন। ঠিক আছে, এটা খুবই একটা ফিজিক্যাল জিনিস। এই নৃত্যটি বিপজ্জনক এবং চটজলদি পরিবেশের জন্য পরিচিত, যেমন কাঁচের টুকরোগুলোর ওপরে নাচা। ভাবাই কোথায় দেখা যায়? গুজরাট ও রাজস্থানের মহিলাদের মধ্যে একটা ঐতিহ্যবাহী ভারসাম্যভিত্তিক লোকনৃত্য। ভাবাই মূলত ভিল জাতি যেটা আছে উপজাতি, মিনা এবং ভামটি উপজাতির মধ্যে পরিবেশিত হয়ে থাকে। ভারতের কোন রাজ্যে কোলি নৃত্য জনপ্রিয়, যা মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন ও সংস্কৃতিকে তুলে ধরে? মহারাষ্ট্র। কোলি নৃত্য মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের কোলি উপজাতির একটা জনপ্রিয় লোকনৃত্য। এই নৃত্য তাদের নৌকা চালানো এবং মাছ ধরার কার্যক্রমকে প্রতীকীভাবে তুলে ধরে। নৃত্যশিল্পীরা একটি নৌকা বাইচের দৃশ্য তৈরি করে এবং কোলি গানের সাথে নাচ করে। কোলি নৃত্য মহারাষ্ট্রের মৎস্যজীবী সম্প্রদায়ের লোকনৃত্য। কোলি মহিলারা তাদের উচ্ছেদে লুগাদের শাড়ি এবং পুরুষেরা লুঙ্গি পরেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত লোকনৃত্যগুলির মধ্যে কোনটি সামরিক আর্ট ফর্মের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত এবং এতে তরবারি ও ঢাল ব্যবহার করা হয়? কর্মা, গটিপুয়া, ছৌ, ঝমর। তো উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে আমাদের কিন্তু ছৌ। প্রথমে বলেছিলাম, তাই না, এরকম একটা প্রশ্ন আসে। ছৌ নৃত্য সামরিক কলা
থেকে উদ্ভূত একটি শৈলী। ছৌয়ের অনেক রূপেই, যেমন পুরুলিয়াতে ছৌ পাওয়া যায়, সারাইগোলাতে ছৌ পাওয়া যায়। নৃত্যশিল্পীরা তরবারি ও ঢাল নিয়ে যুদ্ধ সম্পর্কিত দৃশ্য ও পাইক নৃত্য পরিবেশন করেন, যা এর সামরিক উৎসকে নির্দেশ করে। পুরুলিয়ার ছৌতে নৃত্যশিল্পীরা বড় এবং জাঁকজমকপূর্ণ মুখোশ পরে। ছৌ একটি উপজাতীয় লোক ও সামরিক আর্ট ভিত্তিক নৃত্য। ছৌ নৃত্য ইউনেস্কোর ইন্টারন্যাশনাল কালচারাল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত। ঠিক আছে, নেক্সট, ভারতের কোন রাজ্যে তেরাতালি লোকনৃত্যটি পরিবেশিত হয়, যেখানে মহিলারা শরীরের বিভিন্ন অংশে 13টি ছোট করতাল বেঁধে নৃত্য পরিবেশন করেন? অপশন কি আছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা। তো উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, তেরাতালি রাজস্থানের কামাদ। ঠিক আছে, রাজস্থানের কামাদ বাদীদের মহিলাদের একটি ধর্মীয় ও লোকনৃত্য। মহিলারা বসে বা শুয়ে শরীরের বিভিন্ন অংশে কনুই, কবজির, কোমর এবং হাঁটুতে 13টি ছোট করতাল বেঁধে নাচেন এবং সেগুলির উপর আঘাত করে ছন্দ তৈরি করেন। ঠিক আছে, এই নৃত্যটি রামদেবজি এবং অন্যান্য স্থানীয় দেবতাদের প্রশংসা করার জন্য পরিবেশিত হয়। তেরাতালি রাজস্থানের কামাদ সম্প্রদায়ের একটি আচারভিত্তিক লোকনৃত্য। দেখলাম, এই নাচের সঙ্গে প্রায়ই পুরুষেরা স্থানীয় বাদ্যযন্ত্র এবং তানপোড়া বাজিয়ে গান করে। নেক্সট প্রশ্ন, গিদ্দা এবং ঝুমার ভারতের কোন রাজ্যের মহিলাদের দ্বারা পরিবেশিত জনপ্রিয় লোকনৃত্য? গিদ্দা প্রশ্ন আলোচনা হয়েছে, এটা কিন্তু পাঞ্জাবের, তাই না? ঝুমারটাও কিন্তু আমাদের পাঞ্জাবের মধ্যে পড়বে। গিদ্দা পাঞ্জাবের একটি লোকনৃত্য। পুরুষরা ভাংড়া নৃত্য করে। ঝুমার নৃত্য কিন্তু পাঞ্জাবের এবং হরিয়ানার সংলগ্ন অঞ্চলে মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। গিদ্দা নাচে মহিলারা হাততালি দেন এবং ঐতিহ্য বলিয়ান নামক ছোট কবিতা আবৃত্তি করেন। গিদ্দা পাঞ্জাবের মহিলাদের একটি প্রাণবন্ত লোকনৃত্য। ঝুমার নৃত্যকে আলো নৃত্য বলা হয়, লাইট ডান্স। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট এক্সট্রা ফ্যাক্টর। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ফুগদি নামক দ্রুত এবং চক্রাকার মহিলাদের লোকনৃত্য জনপ্রিয়, যা সাধারণত গণেশ চতুর্থী এবং কোঙ্কণ অঞ্চলের অন্যান্য উৎসবের সময় পরিচিত হয়? ঠিক আছে, কোঙ্কণ উপরে মহারাষ্ট্র এবং গোয়া। তো এখানে কিন্তু আমাদের মহারাষ্ট্র নেই, উত্তরে কিন্তু আছে, কিন্তু আমাদের কি গোয়া আছে। তাহলে উত্তরটা কিন্তু একটাই হয়ে যাবে, অপশন থেকে গোয়া। তাহলে ফুগদি কি? গোয়া এবং কোঙ্কণ অঞ্চলের নৃত্য যা মহিলারা গণেশ অন্যান্য উৎসবে পরিবেশন করেন। এতে মহিলারা একে অপরের হাত ধরে দ্রুত চক্রাকারে ঘুরতে থাকেন এবং হাততালি দিয়ে শব্দ করেন। ঠিক আছে, সাধারণত দ্রুত লাগে শুরু হয়, চরমদের শেষ হয়। ফুগদি গোয়ার একটা ঐতিহ্যবাহী লোকনৃত্য। গোয়া দেখলাম। ফুগদির একটা গুরুত্বপূর্ণ রূপ হলো কলসি ফুগদি, যা জলের কলসি নিয়ে নাচা হয়। নেক্সট, তামিলনাড়ুর কোন লোকনৃত্যটি প্রধানত একজন নারী নৃত্যশিল্পী ময়ূরের পালকযুক্ত পোশাক পরে এবং ময়ূরের মতো অঙ্গভঙ্গি করে প্রবেশ করেন? অপশন কি আছে? কারাকাট্টাম আছে, কুম্মি আছে, মাইলাট্টাম আছে, কাবাদি আছে। তো ময়ূরের মতো করে না, তা ময়ূরের মতোর জন্য কি হবে? মহিলাট্টাম, ময়ূর, তাই না? মহিলাট্টাম। দেখো, মহিলাট্টাম হচ্ছে কি তামিলনাড়ুর একটা ধর্মীয় লোকনৃত্য। এই নাচের নাম হচ্ছে মইল, যেটাকে বলে ময়ূর। আট্টাম মানে তো নৃত্য, মোহিনী আট্টাম যেন, তাই না? মোহিনী আট্টাম মেয়েদের নৃত্য। নৃত্যশিল্পী ময়ূরের পালকযুক্ত পোশাক পরে এবং ময়ূরের চলন অঙ্গভঙ্গি অনুকরণ করেন। এটি সাধারণত মন্দিরের উৎসব এবং শোভাযাত্রার সময় পরিবেশিত হয়। মহিলা আট্টাম তামিলনাড়ুর একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটি সুব্রমণ্যম, ঠিক আছে, সুব্রমণ্য বা কার্তিকেয় দেবতার উপাসনার অংশ। উত্তরপ্রদেশের লোকনৃত্যগুলির মধ্যে কোনটি কৃষ্ণ এবং গোপীদিনীদের জীবনের উপর ভিত্তি করে এবং বৃন্দাবনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত? কি আছে অপশন? নটঙ্কি, চাপেলি, রাসলীলা, ঝড়া। তোমরা সবাই জানো এটা উত্তর কী হবে? উত্তরটা হবে কিন্তু রাসলীলা। তাহলে রাসলীলা সেটা আমরা তো বুঝতে পারছি, তাই না? কিন্তু এটা কোন রাজ্যে থাকে? এটা ইম্পর্টেন্ট, রাজ্য উত্তরপ্রদেশে দেখা যায়। রাসলীলা উত্তরপ্রদেশের বৃন্দাবন ও মথুরা অঞ্চলে একটি জনপ্রিয় লোকনাট্য ও নৃত্যশৈলী।
যা ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপিনীদের প্রেমময় লীলা, ঠিক আছে, যে যা জীবন কাহিনী চিত্রিত করে। কথক, কথকটাও তোমরা জানো উত্তরপ্রদেশে দেখা যায়। হ্যাঁ, কথক নৃত্যশৈলীর বিকাশেও রাসলীলার প্রভাব রয়েছে। রাসলীলা এই যে উত্তরপ্রদেশে একটা ধর্মীয় ক্ষেত্র, তাই না, এটা খুব ইম্পর্টেন্ট বললাম। এটি প্রায় উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের সময় মঞ্চস্থ হয়, এটা দরকার নাই। নেক্সট প্রশ্ন, লাহ এবং নকরেম কোন রাজ্যের জনপ্রিয় উপজাতীয় লোকনৃত্য, যা প্রধানত জয়ন্তিয়া এবং খাসি উপজাতিদের দ্বারা পরিবেশিত হয়? তো তোমরা জানতে পারছো যে গারো খাসি জয়ন্তিয়া কোথায় দেখা যায়? নাগাল্যান্ডে, মিজোরাম, মেঘালয়, মণিপুর। তোমরা জানো যে মেঘালয়ে দেখা যায় কি গারো খাসি জয়ন্তিয়া, তাই না? তাহলে এই যে এই উপজাতির দ্বারা যে লোকনৃত্য নকরিম আছে, লাহো আছে, এটা কিন্তু দেখা যাবে কোথায়? এই তোমার মেঘালয়ে দেখা যাবে। এটা ইম্পর্টেন্ট তোমার এই নকরিমটা, ঠিক আছে, এবং লাহোটাও খুব ইম্পর্টেন্ট। তো আমাদের উত্তরটা হবে কিন্তু মেঘালয়, ঠিক আছে। লাহো কি বিনোদন, একটা নকরিম একটি ধর্মীয় দেহ। এখানে কি আছে, লাহো যেটা আছে, লাহোটা হচ্ছে কি বিনোদনমূলক নৃত্য। নকরেম যেটা আছে কিন্তু সেটা হচ্ছে কি হারভেস্ট ফেস্টিভ্যাল। তাহলে মেঘালয়ের হারভেস্ট ফেস্টিভ্যাল বা তোমাদের ফসলের যে নৃত্য উৎসব, সেটা কিন্তু কি হবে, এই নকরেম হবে। নকরেমটা প্রধানত কোথায় আছে? খাসি উপজাতির দ্বারা ফসল তোলার পর ধন্যবাদ জানাতে পরিবেশিত হয়। মেঘালয়ের নৃত্য। লাহো নৃত্য পুরুষ ও মহিলা উভয় অংশগ্রহণ নেয়। তো আসামের ভোরতাল নৃত্য কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি, যা স্থানীয় লোকনৃত্য শাস্ত্রীয় উপাদানগুলির ব্যবহারকে তুলে ধরে? আসামের ভোরতাল, ঠিক আছে, কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী থেকে অনুপ্রেরণা দিয়ে তৈরি? ওড়িশি, সত্রিয়া, কথক, মণিপুরি। উত্তরটা কিন্তু হয়ে যাবে আমাদের কিন্তু এখানে সত্রিয়া। ভোরতাল নৃত্য আসামের একটি আধুনিক লোকনৃত্য, যা সত্রিয়া নৃত্যের উপাদানগুলিকে গ্রহণ করে বিকশিত হয়েছে। এতে সত্রিয়ার জটিল পদক্ষেপ এবং হাতের মুদ্রাগুলি ব্যবহার করা হয়। এই নৃত্যটি প্রধানত পুরুষদের দ্বারা পরিবেশিত হয় এবং এতে পিতলের করতাল, বোরতাল, করতাল ব্যবহার করা হয়। বোরতাল নৃত্য সত্রিয়া নৃত্যের দ্বারা প্রভাবিত আসামের একটি লোকনৃত্য। সত্রিয়া জানো, ঠিক আছে? আসামের একটি ধ্রুপদী ক্লাসিক্যাল নৃত্যশৈলী, যা শ্রীমন্ত শঙ্করদেব দ্বারা প্রবর্তিত হয়েছিল। শ্রীমন্ত শঙ্করদেব। গরুর বাহন নামে পরিচিত এবং গরুরের মতো পোশাক পরিহিত শিল্পীর দ্বারা পরিবেশিত গরুর বাহন লোকনৃত্যটি কোন রাজ্যের? গরুর বাহন অপশন আছে কি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ। তো উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, উড়িষ্যা। গরুর বাহন, তাই না? বিষ্ণুর বাহন গরুরের পোশাক ও মুখোশ পরে পরিবেশিত হয়। এটি সাধারণত বার্ষিক রথযাত্রা সময় পরিবেশিত হয়। এটি একটি বেশ নৃত্য, যা একটি নির্দিষ্ট চরিত্রের রূপ ধারণ করে পরিবেশিত হয়। গরুর বাহন নৃত্য উড়িষ্যার একটি ধর্মীয় লোকনৃত্য। এই নৃত্যটি পুরীর জগন্নাথ মন্দিরের সাথে গভীরভাবে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন নৃত্য শৈলীটি কেরালার মৎস্যজীবী সম্প্রদায়ের দ্বারা পরিবেশিত হয় এবং এটি লাঠি বা ডান্ডা ব্যবহার করে ছন্দভাবে আঘাত করা হয়? কি আছে? কাইকট্টিকালি, ওপ্পানা, কোলকালি, তিরুভাতিরা কালী। উত্তরটা হবে কিন্তু আমাদের অপশন নাম্বার সি, কোলকালি। ঠিক আছে, কেরালা লোকনৃত্য মৎস্যজীবী সম্প্রদায় এবং উত্তর কেরালার মাপিলা মুসলিমরা পরিবেশন করে। এটা ডান্ডিয়া রাসের মতো লাঠি ব্যবহার করে বৃত্তাকারে নাচা হয়, এই যে দেখছো, তাই না? এই নৃত্যটি সাধারণত দোতলায় পরিবেশিত হয়। এতে মার্শাল আর্টের প্রভাব দেখা যায়। ঠিক আছে, আমরা দেখছিলাম ছৌ নাচে মার্শাল আর্ট দেখা যায়, এই ডান্ডিয়া রাসে কিন্তু মার্শাল আর্ট দেখা যাচ্ছে। কোলকালি কেরালার লোকনৃত্য। কোলকালিতে কোল শব্দের অর্থ কি? ছোট লাঠি, এবং কালি শব্দের অর্থ হচ্ছে খেলা বা পরিবেশনা করা। নেক্সট প্রশ্ন, গুজরাটের কোন নৃত্যটি হাতে তালি দিয়ে মাটির পরিদ্বীপের গর্বাদ্বীপ, তাই না, চারপাশে বৃত্তাকারে পরিবেশিত হয় এবং সংস্কৃত শব্দ গর্ব থেকে উদ্ভিত? আমরা একটু আগে পড়েছি এটা, এটা কি হবে? উত্তরটা হবে কিন্তু হবে অপশন নাম্বার বি, গর্বা। ঠিক আছে, এটা কখন হয়? নবরাত্রিতে হয়। দেবী দুর্গার উপাসনার অংশ হিসেবে পরিচিত হয়।
নৃত্যশিল্পীরা এটি মাটির প্রতিমা চারপাশে বৃত্তাকার ঘুরে ঘুরে হাতে তালি দিয়ে নাচেন। গর্বা শব্দটি গর্ভদ্বীপ থেকে এসেছে, যা জীবনচক্রের প্রতীক। এই যে এখানে, তাই না, এটা চারপাশে ঘুরছে। গরবা নাচে মহিলারা রঙিন চনিয়া চলি পরিধান করে। চনিয়া চলি। গরবা গুজরাতের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এই নৃত্যটি নবরাত্রির প্রথম দিনে ঘট স্থাপন করার পর শুরু হয়। লাবণ্য বা সৌন্দর্য শব্দ থেকে উদ্ভূত ভারতের কোন লোকনৃত্য মহারাষ্ট্র একটি অন্যতম জনপ্রিয় নৃত্য? অবশ্যই লাবণী, পড়েছি একটু আগে। ঠিক আছে, মহারাষ্ট্রে দেখা যায়। লাবণ্য কথা হচ্ছে কি সৌন্দর্য। ওইদিকে লাবণী মারাঠা সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য পরিচিত হতো। লাবণী মহারাষ্ট্রের একটি বিখ্যাত লোকনৃত্য। এর ঢোলকি নামক বাদকযন্ত্রের শক্তিশালী ছন্দে পরিচিত হয়। নেক্সট প্রশ্ন, হিমাচল প্রদেশের কোন নৃত্যটি মুখোশ পরে রাক্ষস বা দানবদের দ্বারা পরিবেশিত হয়, যা অশুভ আত্মা থেকে ফসলকে রক্ষা করার একটি আচার? কি আছে? নাতি, ছনকছাম, রাক্ষস নৃত্য, কয়াং, নম, রাক্ষস দানব। তাহলে কি হবে? রাক্ষস নৃত্য। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এটা কোথায় দেখা যায়? হিমাচল প্রদেশে দেখা যায়, কিন্নৌর জেলার একটি মুখোশ নৃত্য। ঠিক আছে, ভয়ঙ্কর দানবের মুখোশ পরেন এবং দ্রুত কঠোর গতিতে নাচ করেন। রাক্ষস নৃত্য হিমাচল প্রদেশের একটি ঐতিহ্যবাহী মুখোশ নৃত্য। এই নৃত্য বৌদ্ধ এবং হিন্দু ঐতিহ্যের একটি মিশ্রণ। পাঞ্জাবের গিদ্দা নৃত্য, যা মূলত মহিলাদের দ্বারা পরিচিত হয়, তা কোন দেবতার কাছে উৎসর্গিত হয়েছে? ভগবান শিবা, দেবী সরস্বতী, কোনো নির্দিষ্ট দেবতা নেই। এটি একটি উদযাপনমূলক নৃত্য, ভগবান কৃষ্ণ। তাহলে কিন্তু আমি কিন্তু সি, এটা কিন্তু কোনো নির্দিষ্ট দেবতার উপর ডিপেন্ড করে না, কোনো উদযাপনমূলক লোকনৃত্য নয়। এটি কি তাহলে? এটি হচ্ছে কি ফসল তোলা। ঠিক আছে, পাঞ্জাবে যেটা আছে, পাঞ্জাবে ফসল তোলা বিবাহ উৎসবের মতো আনন্দময় অনুষ্ঠানে কিন্তু এটা কি হয়, পরিবেশিত করা হয়। এর কোনো নির্দিষ্ট ধর্মীয় উৎসর্গ নেই, বরং এটি মহিলাদের আনন্দ, শক্তি এবং ভ্রাতৃত্বকে তুলে ধরে। এটি পুরুষদের ভাঙড়ার মতো উচ্চ শক্তির, কিন্তু এতে তালি এবং বলিয়ান ব্যবহার করে নারীরা জীবনের গল্প বলা হয়। গিদ্দা পাঞ্জাবের মহিলাদের একটি জনপ্রিয় লোকনৃত্য। গিদ্দা নৃত্য টিপ্পানি নাচের মতো দলবদ্ধ হয়ে বৃত্তাকারে প্রদর্শিত হয়। নেক্সট প্রশ্ন, এবং আজকের মতো এটা কিন্তু লাস্ট প্রশ্ন। ঠিক আছে, তো এই লাস্ট প্রশ্ন হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু নিজেদের মতো করে লাইক করে দিও। যদি মনে হয় খুব ভালো লেগেছে তো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে, এভাবেই তোমরা আমাদের কিন্তু চ্যানেলে থেকো সারাক্ষণ, মানে পুরোটা সময় ধরে তোমাদের পড়াশোনার জন্য আমরা তোমাদের সাথে আছি, পাশে আছি। তোমরা পড়াশোনা করে এগিয়ে যাও। ঠিক আছে, তোমাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা আমরা করছি যাতে তোমরা সফলতা অর্জন করো। তো তোমরা আমাদের কিন্তু পাশে থাকো। তোমরা যদি পাশে থাকো তাহলে আমাদের কিন্তু তোমরা যদি পাশে থাকো তাহলে আমরা কিন্তু ভিডিও তৈরি করতে বা এগুলো করতে কিন্তু আমাদের কিন্তু মোটিভেশন পাওয়া যাবে। তো তোমরা রিকোয়েস্ট তোমাদের যে ভালো করে তোমরা কী করবা, ভিডিওগুলো ভালো করে দেখবা, অন্যজনকে শেয়ার করবা, লাইক করবা। ঠিক আছে, আজকের শেষ প্রশ্নটা দেখে নিই। ভারতের কোন লোকনৃত্যটি তার সামরিক উৎপত্তির জন্য পাইকা নামে পরিচিত, এবং এতে নৃত্যশিল্পীরা ঢাল ও তলোয়ারের কৌশল প্রদর্শন করে? পাইকা নামে পরিচিত। রাসলীলা, ছৌ, যাত্রা, ডালখাই। উত্তরটা হবে কিন্তু আমাদের অপশন নম্বর বি, ছৌ। পাইকা আখড়া থেকে উদ্ভূত, যেখানে পাইকা অর্থ হচ্ছে পদাতিক সৈনিক। এই নৃত্যে সামরিক কৌশল এবং অস্ত্র প্রদর্শন একটি প্রধান অংশ। এই পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডে জনপ্রিয়। পাইকা নৃত্যশৈলী বিশেষত উড়িষ্যা এবং বিহারের কিছু অঞ্চলে দেখা যায়। ছৌ নৃত্যের একটি উপাদান হলো পাইকা বা নৃত্য। ঠিক আছে, পাইকা নৃত্য। পাইকা একটি উপজাতীয় মার্শাল আর্ট ফর্ম, যা পরে নৃত্যশৈলীর অংশ হয়ে ওঠে। ঠিক আছে, তো এটাই এন্ড আজকের মতো। ঠিক আছে, আবার পরবর্তীতে দেখা হবে নতুন একটা ভিডিওতে, পার্ট নেক্সট সেটে, নেক্সট স্ট্র্যাটেজিকের পার্টে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও। ওকে, বাই, থ্যাংক ইউ।